দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মুহুর্মুহু গুলিতে আতঙ্ক মঞ্চে পরিণত, সাংবাদিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ডিনার। গ্রেফতারের পর অভিযুক্তের বিষয়ে চলছে অনুসন্ধান। মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ঝুঁকিপূর্ণ পেশা নেই। You know, I tell the story, race car drivers, I think it's very dangerous. থামছেই না হামের প্রকোপ। ঢাকা, সিলেট ও ময়মনসিংহে আরও 4 শিশু মৃত্যু। রোগীর চাপে হাসপাতালে শয্যা সংকট, বারান্দাতেও চলছে চিকিৎসা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে একনেক সভা। অনুমোদনের জন্য তোলা হলো 7,000 কোটি টাকার 17 প্রকল্প। বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের অভিযোগ। বড় বোতলে সয়াবিন তেলের দাম বেড়েছে 15 টাকা পর্যন্ত। খোলাতেও বিক্রি হচ্ছে বেশি দামে। টঙ্গীতে ঘর থেকে ছেলে ও রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার। সন্তানকে হত্যার পর ট্রেনের নিচে ঝাঁপ দেন পিতা সোহেল, বলছে পুলিশ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থী মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর তথ্য। আটক হিসামের বাড়িতে মিলল বৃষ্টির ডিএনএ। অভিযুক্তের বিরুদ্ধে 6টি গুরুতর অভিযোগ। কামব্যাকের গল্প লিখে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি, গেতাফেকে হারিয়ে লা লিগা শিরোপার আরও কাছে বার্সেলোনা। ইপিএলে জয় পেল আর্সেনাল ও লিভারপুল। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। হোয়াইট হাউসের গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক উৎসব পরিণত হলো আতঙ্কের মঞ্চে। শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলের নৈশ ভোজ আয়োজনে হঠাৎ শুরু হয় গোলাগুলি। টেবিলের নিচে মাথা লুকাতে বাধ্য হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। দ্রুত প্রেসিডেন্টকে সরিয়ে নেন ভারী অস্ত্রে সজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। আটক করা হয় সন্দেহভাজনকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে নৈশভোজ। হিলটন হোটেলের রাজকীয় অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের নিয়ে বার্ষিক এই আয়োজনে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ শীর্ষ কর্মকর্তারা। হাসি খুশি মুহূর্ত বদলে গেল হঠাৎ। বলরুমের বাইরে গুলির আওয়াজ। টেবিলের নিচে আশ্রয় নেন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি সহ অন্যরা। সাথে সাথে তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ট্রাম্পকে সরিয়ে নেন ভারী অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। হল জুড়েই অতিথি সাংবাদিকদের মধ্যে ছড়ায় আতঙ্ক। পণ্ড হয় ডিনার পার্টি। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর ধীরে ধীরে বেরিয়ে যান অনুষ্ঠানে আগতরা। গুলি ছোড়ার ঘটনায় প্রায় সাথে সাথেই আটক করা হয় একজনকে। এক নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে গুলি ছুড়লেও বুলেট প্রুফ জ্যাকেট গায়ে থাকায় কোনো দুর্ঘটনা হয়নি। ঘটনাস্থল থেকে দ্রুত বাসভবনে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। কিছুক্ষণ পরই হোয়াইট হাউসে ব্রিফ করেন তিনি। জানান ঘটনাটি ফার্স্ট লেডির জন্য ট্রমাটিক এক অভিজ্ঞতা। সিক্রেট সার্ভিস এজেন্টদের ধন্যবাদও জানান। প্রেসিডেন্টের পদকে ঝুঁকিপূর্ণ আখ্যা দেন ট্রাম্প। It's a dangerous profession. You know, I tell the story, race car drivers, I think it's very প্রেসিডেন্ট পদটি খুবই ঝুঁকিপূর্ণ। আগে আমাকে কেউ বলেনি, ভাবতেও পারছি না এর চেয়ে ঝুঁকিপূর্ণ কোনো পেশা আছে। কিন্তু আমি দেশকে ভালোবাসি এবং নিজেদের কাজ নিয়ে গর্বিত। They die, so much less than 1%.
গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক এই আয়োজন শুরুর আগে থেকেই অনুষ্ঠান স্থলের বাইরে রাজপথে বিক্ষোভে জড়ো হয় অনেকে। ইরান যুদ্ধ বন্ধের দাবি সহ ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেয় তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হোয়াইট হাউসের গণমাধ্যম কর্মীদের ডিনার পার্টিতে হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করা হয়েছে, যার নাম কোল টমাস অ্যালেন। 31 বছর বয়সী এই অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ওয়াশিংটন পুলিশ জানিয়েছে হামলার সময় তার হাতে একটি শটগান, একটি হ্যান্ডগান ও বেশ কয়েকটি ছুরি ছিল। এরই মধ্যে হামলাকারীকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা বাহিনী। তাকে আটকের একটি ছবিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ওই হোটেলের অতিথি ছিলেন। এরই মধ্যে তার বাড়িতে তল্লাশি শুরু করেছে FBI। অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 17টি প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে একনেক সভায়। বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের সভায় ভৌত অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার পাচ্ছে। এ সংক্রান্ত 11টি প্রকল্প টেবিলে উঠেছে। আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 4টি এবং কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি প্রকল্প অনুমোদনের তালিকায় রয়েছে। নতুন প্রকল্প অনুমোদনের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও 33টি প্রকল্প সভায় উপস্থাপনের কথা রয়েছে। নীতি নির্ধারণী এই সভায় প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা, ব্যয় এবং বাস্তবায়নের সময়সীমা নিয়ে আলোচনা হতে পারে। এর আগে 6 এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় 483 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন দেয় কমিটি। আমরা সভা ব্যাপারেই জানব। সচিবালয়ে আছেন সহকর্মী আলমগীর স্বপন। স্বপন, 17টি প্রকল্প নিয়ে কথা হচ্ছে, আমরা একটু প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ছোঁয়া, এই মাত্র প্রায় 2.5 ঘন্টা বৈঠক হয়েছে একনেকের। সেই বৈঠক এই মাত্র শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পিছনে মন্ত্রীরা, যারা একনেক সভার সদস্য একনেকের, তারা বের হচ্ছেন। আমরা দেখলাম যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী তিনি বের হলেন। তো এই যে একনেক, এটি বিএনপি সরকারের দ্বিতীয় একনেক। এই একনেকে 17টি প্রকল্প এখানে আজকে উপস্থাপন হয়েছে এবং এই 17টি প্রকল্পের জন্য 7,000 কোটি টাকার প্রকল্প। তো এর মধ্যে একটি যেটি আলোচিত প্রকল্প সেটি হলো যে সচিবালয়ে একটি 21 তলা ভবন নির্মাণ, সেটার জন্য প্রায় 650 কোটি টাকা বরাদ্দ বা প্রস্তাব করা হয়েছে। তো সেটি আমরা জানি। তো এটার ব্যয় নিয়ে এক ধরনের সমালোচনা রয়েছে। তো সেই প্রকল্পটি আজকেও উপস্থাপন হয়েছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অপেক্ষা করছি অর্থমন্ত্রীর জন্য, সেখানে কোন কোন প্রস্তাব পাশ হলো। এর পাশাপাশি যেটি বলবো যে সচিবালয়ের যে ভবন, 21 তলা ভবন, এটির পাশাপাশি আপনার যে ভৌত অবকাঠামো আরও কিছু ভবন নির্মাণ এবং কৃষি, পানি সম্পদ এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কিছু প্রকল্প রয়েছে, সেগুলো এই আজকের যে একনেক বৈঠক, সেই একনেক বৈঠকে উপস্থাপন করা হয়েছে। এবং পাশ কতগুলো এর মধ্যে হলো 17টি প্রকল্পের মধ্যে, সেটি আমরা আসলে অর্থমন্ত্রী ব্রিফিংয়ে আমরা জানতে পারবো। এর পাশাপাশি অর্থমন্ত্রী আরও 33টি প্রকল্প যেটি হলো যে এখানে তুলেছেন, যেটি জাস্ট জানানোর জন্য যে এই প্রকল্পগুলো পাইপলাইনে আছে সেগুলো। আর এর পাশাপাশি যেই বিষয়টা বলা যায়, এর আগের যে একনেক হয়েছে সেই একনেকে আপনার হলো যে এর আগের যে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 2,500 প্রকল্প নেওয়া হয়েছে। তো সেই প্রকল্পের ব্যয় অনেক বেশি ধরা হয়েছে এবং অনেকগুলো প্রকল্প রাজনৈতিক বিবেচনা নেওয়া হয়েছে, যে প্রকল্পগুলোর প্রয়োজনই নেই। সেই প্রকল্পগুলো যাচাই বাছাই অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি হয়েছে, সেই কমিটি যাচাই বাছাই করবেন। তো সেই বিষয়েও আংশিক রিপোর্টও হয়তো দেওয়া হয়েছে। তো আমরা এখন অপেক্ষা করছি অর্থমন্ত্রীর জন্য। অর্থমন্ত্রী বের হলে ব্রিফ করলে আমরা জানতে পারবো যে কোন কোন প্রকল্পগুলো পাশ হয়েছে। ছোঁয়া, একদম, অনেক ধন্যবাদ স্বপন আপনাকে। হঠাৎ করেই রাজধানীর অনেক দোকান থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। হাতে গোনা 2-1টি বোতলের দেখা মিলছে। সরবরাহ সংকটের অজুহাতে 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা বেশি দামে। খোলা সয়াবিনও কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 25 টাকা বেশিতে। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দোকানিদের দাবি, ডিলার পয়েন্টে বোতলের ঘাটতি রয়েছে, তবে লাভ সামান্য হওয়ায় তারাও কম উঠাচ্ছেন। অভিযোগ, কোম্পানিগুলো বোতলের গায়ে দাম না বাড়ালেও তাদের কাছে বিক্রি করছে চড়াই দামে। আগে 5 লিটারের বোতল কিনতেন 935 টাকায়, বিক্রি করতেন 955-তে। এখন ডিলাররা 950 টাকায় বিক্রি করছে। তাই গ্রাহকদের কাছ থেকে 15 থেকে 20 টাকা বাড়তি নিচ্ছেন
খুচরা বিক্রেতারা। এদিকে খোলা সয়াবিনের দামও ঊর্ধ্বমুখী। সরকার 185 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 210 টাকায়। বিক্রেতারা বলছেন 5 মনের একটি ড্রাম যে আগে 34,000 টাকায় কিনতে হতো, এখন কিনতে হচ্ছে 37,000 টাকায়। এর প্রভাব পড়েছে খোলা বাজারেও। আসলে তেল বেচে কোনো লাভ নাই। আমি যে তেলটা নিচ থেকে দোকানে উঠাবো, সেই খরচটাও আমার উঠবে না, সেই পরিশ্রমের টাকাটাও আমার আসবে না। কাস্টমার চেষ্টা করে যে 1 লিটার তেল নেয় 90 টাকা লাগে চেষ্টা করে, কিন্তু আমরা 94 টাকা কিনা। এই ক্ষেত্রে আমাদের লাভ হয় না, একবার লাভ হয় না। 94 টাকা তেল বেচে যদি 5 টাকা না লাভ হয়, তাহলে কিভাবে বেচবো? দর্শক, রাজধানীর কারওয়ান বাজারের কি অবস্থা সেই খবরই জানবো সহকর্মী হুমায়ুন রশিদের কাছ থেকে। হুমায়ুন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? এই যে বাজারে সয়াবিন তেলের যোগান, সেটি কেমন দেখছেন? এই যে দাম বেশি, এই দামে কিনতে হচ্ছে, এটা নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? ছোয়া কারওয়ান বাজারের চিত্রটা কিছুটা ভিন্ন। এখানে বেশ কিছু মুদি দোকানে আমরা দেখেছি বোতলজাত সয়াবিন তেলের যে সরবরাহ, সেই সরবরাহ স্বাভাবিক রয়েছে। আবার কিছু মুদি দোকানে আমরা দেখেছি যে বোতলজাত যে সয়াবিন তেল, সেই সয়াবিন তেল তারা তুলেননি। বিক্রেতাদের যে অভিযোগ, সেই অভিযোগটি হচ্ছে, দোকানিদের যে অভিযোগ সেটি হচ্ছে যে আগে ডিলারদের কাছ থেকে তারা যে দামে তেল কিনতেন 935 থেকে 940 টাকায়, সেই তেল 5 লিটারের বোতল 950 বিক্রি করেও তাদের একটি লাভ থাকতো। কিন্তু এখন সেই একই ডিলারদের কাছ থেকে সেই 5 লিটারের বোতল তাদের কিনতে হচ্ছে 945 টাকা, 947 টাকা, 950 টাকাতে। তো 950 টাকাতে যখন তারা কিনছেন, তখন আসলে সেই তেল মাল খালাস করা, পরিবহন খরচ মিলিয়ে তারা আসলে 955তে বিক্রি করতে পারছেন না। বোতলের দাম, গায়ের যে দাম, সেই দাম যেহেতু বাড়েনি, তাহলে তারা আসলে কাস্টমারের সামনে বিপাকে পড়ছেন এবং এই কারণেই আসলে তারা সয়াবিন তেল কম তুলছেন বলে তারা জানিয়েছেন। এবং অনেক দোকানে আবার বলেছে সয়াবিনের একটি সংখ্যা রয়েছে, তারাও সেই তেল অতিরিক্ত দাম দিয়ে কিনছেন। খোলা তেল নিয়েও আমরা কথা বলছিলাম ডিলার পয়েন্টের সাথে। এখানে কারওয়ান বাজারের যে ডিলার পয়েন্টগুলো রয়েছে, সেখানে খোলা তেলই বিক্রি হচ্ছে 200 টাকা কেজি প্রতি। সেটি যখন হচ্ছে আপনার বিভিন্ন কাঁচা বাজার মুদি দোকানে চলে যায়, তখন আসলে সেই তেল হয়ে যাচ্ছে, সেই তেল 210 টাকা কেজি হয়ে যাচ্ছে। এবং খোলা সয়াবিন তেলের এই দাম কিন্তু হুট করে বাড়েনি, বেশ কিছুদিন ধরেই কিন্তু খোলা যারা কিনা ক্রেতা রয়েছেন, তাদের এক ধরনের অভিযোগও রয়েছে এবং তারা যেটি বলছেন যে এই কৃত্রিম সংকটের বিরুদ্ধে আসলে বাজার মনিটরিং। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে আসলে বাজার মনিটরিং জোরদার করলে তাদের যে লাভ, সেই লাভটা নিশ্চিত হবে না। এখানে আসলে সাপ্লাই চেইন এবং বাজারে তারা যেন ন্যায্য দাম পান, সেটি নিশ্চিত করলেই সংকটটা কেটে যাবে। ছোঁয়া, অনেক ধন্যবাদ হুমায়ুন আপনাকে। হাম ও উপসর্গ নিয়ে থামছেই না মৃত্যু। নতুন করে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছে 2 জন। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 22 জন। ছাড়পত্র দেওয়া হয়েছে 46 জনকে। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 28 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে অনেক হাসপাতালের বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে আরও বাড়ছে সংক্রমণ ঝুঁকি। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। 1 মাস থেকে ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, এরপরে হাম বাড়াইছে। হাম বাড়ানো যে 10 দিন হলো। রক্তে ইনফেকশন, হাম হয়েছে হলো আজকে 12 দিন হলো, 13 দিন হলো হাম হওয়া, আজ 12 দিন হলো ভর্তি হওয়া। বাচ্চা প্রায় 1 মাস হলো অসুস্থ। আমরা সিরাজগঞ্জ মেডিকেলে ছিলাম, ওখান থেকে ওরা পারেনি, আমাদের এখানে পাঠিয়েছে। এখন 9 দিন ধরে বাচ্চা প্রায় অনেকটাই সুস্থ। হামের প্রকোপ তো বাড়ছেই। আমরা একটু নোয়াখালীর খবর জেনে আসতে চাই। সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ সেই খবর রাখছেন। সবুজ, হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে আজকে, একটু সব মিলে সার্বিক অবস্থাটা জানাবেন। ছোঁয়া, নোয়াখালীর হাম যে পরিস্থিতি আসলে বলা যায় এখন স্বস্তিদায়ক। অর্থাৎ নোয়াখালীতে হামের যে প্রকোপ সেটি কমতে শুরু করেছে। আমি যদি হাসপাতালের যে কর্তৃপক্ষের যে পরিসংখ্যান সেটি যদি বলি, বা আমি আপনাকে দেখাচ্ছি, এখন যে হাসপাতাল একটি বারান্দা, এখন
এখন থেকে ঠিক এক সপ্তাহ আগে এখানে হামের রোগীতে ঠাসাঠাসি অবস্থা ছিল, বারান্দা, মেঝে বা সব জায়গায়। তবে আমি এখন যে ওয়ার্ডটিতে রয়েছি এটি আসলে একটি ডায়রিয়া ওয়ার্ড, কিন্তু হামের প্রকোপ বাড়ার পরে এই ওয়ার্ডটিতে হাম এবং ডায়রিয়া রোগীদেরকে রাখা হচ্ছিল। তবে এখানে হাম এবং ডায়রিয়া রোগী দুটো একসাথে রয়েছে, অর্থাৎ এই কারণে আসলে এখানকার যারা রোগী রয়েছেন বা অভিভাবক রয়েছেন তারা উদ্বেগ প্রকাশ করছেন যে আসলে হাম যেহেতু ছোঁয়াছে ও সংক্রামক অতিমাত্রা, সেজন্য আসলে হামের রোগী এবং ডায়রিয়া রোগী একসাথে থাকার কারণে উভয় সংক্রমিত হওয়ার একটি শঙ্কা রয়েছে। তবে হাসপাতালের আপনি যেটি বলছিলেন যে এখন বর্তমানে এই সদর হাসপাতালটিতে 2টি হামের আইসোলেশন ওয়ার্ড রয়েছে, রোগী ভর্তি রয়েছে বর্তমানে 51 জন, অর্থাৎ এখন থেকে ঠিক এক সপ্তাহ আগে যেখানে রোগী ছিল প্রায় শতাধিক, কিন্তু সেটি আসলে এখন নিচে নেমে এসেছে, অর্থাৎ এখন রয়েছে 51 জন এবং গত 24 ঘন্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছে 10 জন এবং এর আগে 24 ঘন্টা ভর্তি হয়েছে 9 জন, অর্থাৎ আপনি যে পরিসংখ্যান যদি আমরা চিন্তা করি তাহলে বলা যায় যে আসলে হামের প্রকোপ নোয়াখালীতে কিছুটা কমেছে। তবে এক সপ্তাহ আগে এখানে প্রায় শতাধিক রোগী ছিল এখানে, তারপরে এখনো কয়েকজন হামের রোগী রয়েছে, এখনো যেটি বলছিলাম যে প্রায় 51 জন। তবে এখনো নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন, অনেকে এক সপ্তাহ ধরে রয়েছেন। আপনার রোগী কতদিন ধরে আছেন, কি সমস্যা? আজ 7 দিন বাড়ির তো নাইছি, আলাদা সুস্থর দিকে আছে আলাদা। হ্যাঁ, একজন রোগীর অভিভাবক বলছেন যে আসলে 4 দিন ধরে তার রোগী এখানে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, এখন একটু সুস্থ দিকে আছে। তবে নোয়াখালী যারা সিভিল সার্জন বা চিকিৎসা কর্তা ব্যক্তি রয়েছেন তারা বলছেন যে নোয়াখালীতে হাম প্রাদুর্ভাব কমানোর জন্য যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং 5,05,000 শিশুকে টিকাদান কর্মসূচি চলবে আগামী 10 এপ্রিল পর্যন্ত। তার মনে করছেন যে টিকাদান কর্মসূচির মধ্যে দিয়ে হামের যে প্রাদুর্ভাব সেটি কমানো সম্ভব হবে। একদম সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে আপডেট দেওয়ার জন্য। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির সংকট তৈরি হয়েছে, এটা বিএনপির সৃষ্টি নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটাই জানান তিনি। বলেন, তারেক রহমানের নেতৃত্বে সকল সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়া হবে, সরকার জবাবদিহিতায় বিশ্বাস করে উল্লেখ করে রিজভী বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য 17 বছর জেল জুলুম সহ্য করেছে বিএনপি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা বিএনপি এই সংকট তৈরি করেনি, এটা একটা আন্তর্জাতিক সংকট। এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট, কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। তবে পাশাপাশি আমাদের এই ব্যবস্থাও নিতে হবে, বারবার যে অঙ্গীকার করেছেন জনাব তারেক রহমান যে রিনিউয়েবল যে এনার্জি, সেই এনার্জির তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি অবশ্যই করবেন। ইউজিসিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও এইচএসসি পরীক্ষার সমন্বয়ের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে ইউজিসিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের বড় বড় বাজেট থাকলেও গবেষণার জন্য বাজেট নেই। বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয় থেকে এ নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, রিভার্স ব্রেইন ড্রেইনের প্রয়োজন আছে। কি পরিমাণ ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে তার পরিসংখ্যান নেই। শিক্ষামন্ত্রী জানান, এবার বাজেটে শিক্ষা খাতে 5% বরাদ্দ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আমি ইউজিসিকে অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের সাথে বসে আপনি ইউনিফর্মলি তখন এই ছাত্র ছাত্রীদের ভর্তি করাবেন এবং কখন তারা ইন্টারমিডিয়েট শেষ করে বেরিয়ে আসবে, এই সিনক্রোনাইজ করার দায়িত্ব কি আমাদের সকলের নয়? নিশ্চয়ই আমাদের সকলের। এই বিষয়টি কিন্তু আমাদের দেখতে হবে। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে এত শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম। সকালে রাজধানীর বঙ্গবাজার মোড়ে হাফিজি হুজুরের নামে সড়কের নাম ফলক স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ডিএসসিসি প্রশাসক বলেন, এডিস মশা নির্মূলে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির বিভিন্ন স্থানে জমা থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। প্রশাসক বলেন, আরও ফগার মেশিন সংগ্রহ করা হচ্ছে। ব্যাপারে পরিষ্কার দেখেন, আমরা বলেছি এটা যে অন্তর্বর্তীকালীন যে সরকার যে ছিল তাদের গাফিলতির কারণেই কিন্তু আজকে অবস্থাটা সৃষ্টি হয়েছে।
কিন্তু আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আসার পরে কোনো ব্যাপারে কোনো গাফিলতি হচ্ছে না। আজকে আগামী কতদিন পরে ডেঙ্গু চিকুনগুনিয়া আসবে, কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী বারবার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেডিকেল কলেজের 500 শয্যার আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পাশাপাশি 50 বছর পর নিজ হাতে সূচনা করবেন খাল পুনর্খনন কাজের। এ লক্ষ্যে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। দীর্ঘ 5 দশক পর বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে যশোর সফর করবেন তারেক রহমান। 1976 সালের 1 নভেম্বর শার্শার উলাসী যদুনাথপুর খাল খননের মধ্য দিয়ে এক স্বপ্নের বীজ বপন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর 2006 সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে শুরু হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা। সব মিলিয়ে যশোরে যে উন্নয়নের যাত্রা, সে যাত্রায় জেগেছে নতুন আশার আলো। নতুন করে সেই খাল খননের মাধ্যমে ওই অঞ্চলের কৃষকদের মুখে হাসি ফুটবে। মানুষের যে উত্তাল দেখতেছি, তাতে আমরা আশা করছি যে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। আশা সফরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন যশোর মেডিকেল কলেজের 500 শয্যার আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর। পাশাপাশি 50 বছর পর নিজ হাতে সূচনা করবেন খাল পুনর্খননের কাজ। যশোর মেডিকেল কলেজে 500 শয্যা বিশিষ্ট হসপিটালটি তিনি উদ্বোধনের মাধ্যমেই যশোর মেডিকেল কলেজকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে রূপান্তর করবেন। মানুষের দেখছে যে কোনো সমস্যা খুলনা যেতে হয়, ঢাকায় যেতে হয়, ইন্ডিয়ায় যেতে হয়, এইগুলো সুবিধা হবে, খুব ভালো হবে। 500 শয্যার আধুনিক এই হাসপাতাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বাস্থ্য সেবায় বড় সংযোজন। এখানেই মিলবে মানসম্মত চিকিৎসা, কমবে ভোগান্তি, এমনটাই আশা স্থানীয়দের। আমাদের প্রত্যাশাতে আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতাল সুন্দরভাবে হইলে আমাদের সব দিক থেকে আমাদের একটা উপকার হবে। কম টাকার ভিতরে সরকারি একটা প্রাইভেট হিসেবে হাসপাতালে যে আমাদের কিছু চিকিৎসার জন্য একটু কিছু একটা করে দিতে পারে, তাহলে আমাদের মনে হয় যে আমাদের মতো খেটে খাওয়া শ্রমিক যাতে চলতে পারে। এছাড়া প্রধানমন্ত্রীর এই সফর শুধু খাল খনন বা উদ্বোধনেই সীমাবদ্ধ নয়, এটি জেলার উন্নয়নের ধারাকে নতুন গতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ লক্ষ্যে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি, বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসী খাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। প্রধানমন্ত্রীর এই সফর জেলার উন্নয়নের চাকা আরও গতিশীল করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলে ও রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে টঙ্গীর বনমালা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মায়ের মৃত্যুর পর ছেলে সাকিব পড়ালেখার পাশাপাশি চাকরি করে সংসারের হাল ধরেন। তার বাবা সোহেল হোসেন পেশায় রাজমিস্ত্রি হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ছেলে সাকিবকে কুপিয়ে হত্যার পর বাড়ির কাছে রেললাইনে ট্রেনের নিচে ছাপ দেন সোহেল। বাবা ছেলে মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুরোপুরি সঠিকটা তো যায় না, যাওয়ার সময় লোক মুখে যেটা শুনছি যে বাপে নাকি ছেলের মাইরা বাপ ইচ্ছে করে এসে মরতে। ঘটনাস্থলে দেখলাম আমার এক বাগিনা, ছোট বাগিনা সাকিব দরজার সামনে বসে রয়েছে, আর আর বোনের জামাই দুলাভাই সোহেল ওই পাশে। এটা কে করছে জানি না, যাচাই করে আইনগত প্রক্রিয়া করে কঠিন কঠিন শাস্তি হয়, এটা আমার দাবি। ঘটনার আরো খবর জানতে গাজীপুরে যুক্ত হচ্ছে সহকর্মী পলাশ প্রধান রয়েছেন সেখানে। পলাশ, এই যে বাবা ছেলের মৃত্যু হলো, এই ঘটনা ঘিরে আসলে পুলিশ কি বলছে একটু জানাবেন আমাদের। আসলে কি মর্মান্তিক ঘটনা, আমরা ঘটনাস্থলে গেছি, পুলিশও আসলে এখনো রয়েছে, তদন্ত করছে, পার্শ্ববর্তী যে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে। অর্থাৎ বাবা বেশ কয়েক বছর যাবত আসলে নেশাগ্রস্ত ছিল, সেটি আসলে পার্শ্ববর্তী যে ভাড়াটিয়া তারাও একই বলছে, এবং বাড়ির মালিক যিনি তারাও কিন্তু আসলে একাধিকবার এই বিষয় নিয়ে সালিশি করা হয়েছে। অর্থাৎ যে নিহত সোহেল এবং যে সাকিব, তার বাবা যে আসলে দুজন যে মারা গেছে, তার মা কিন্তু ঠিক 1 বছর আগে মারা গেছে। ঠিক একইভাবে পরিবার কি কলহ ছিল একে নিয়ে। কিন্তু এই পরিবার সাকিব একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, সেখানে পড়াশোনা করার পর তিনি কিন্তু আসলে একটি জবও করতো। এখান থেকে কিন্তু তাকে একটি অংশ বাবাকে দেওয়া হতো, এমনটা কিন্তু আসলে স্থানীয়রা বলছে।
ঘটনা পর আসলে দুই ধরনের আসলে আলোচনা হচ্ছে, অর্থাৎ যেহেতু গভীর রাত্রে ঘটনা হয়েছে এখন আসলে স্পষ্ট নয়, তবে বাবার যে আসলে রেলের লাইনের পাশ থেকে আসলে তার লাশটি উদ্ধার করেছে এবং রক্তাক্ত অবস্থা তার ছেলে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে কিন্তু এখনো তদন্ত চলছে। পুলিশ বলছে এটি একটি সময় লাগবে, যেহেতু সিসি ক্যামেরা ফুটেজ পেলেই কিন্তু আসলে এটি সঠিক যে তদন্ত সেটি আসলে বের করে যাবে। ছোঁয়া, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সবশেষ আপডেট দেওয়ার জন্য। দেরিতে ম্যালেরিয়া শনাক্ত হওয়ায় মৃত্যু হয়েছে সাবেক বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের। অভিযোগ তার পরিবারের। ততক্ষণে ভাইরাসের সংক্রমণে অকার্যকর হয়ে যায় হার্ট, কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। অবহেলার অভিযোগ তুলে পরিবারের সদস্যরা বলছেন উপসর্গের 11 দিনের মাথায় অর্থাৎ মৃত্যুর মাত্র 2 দিন আগে ম্যালেরিয়া ধরা পড়ে মাহবুবুর রহমানের। তবে ম্যালেরিয়া প্রবণ এলাকা থেকে ফিরে জ্বর হলে দ্রুত পরীক্ষা বা 24 ঘন্টার মধ্যেই ম্যালেরিয়ার ওষুধ খেতে হয়। হাসান মিসবার প্রতিবেদন। আফ্রিকার দেশ ক্যামেরুনের সরকারি সফর শেষে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে গত 31শে মার্চ দেশে ফেরেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দেশে ফেরার 3 দিন পর থেকে দুর্বলতা অনুভব করেন বাণিজ্য সচিব। 10 এপ্রিল তীব্র জ্বর দেখা দিলে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু সহ আরও কয়েক ধরনের পরীক্ষায় শনাক্ত হয়নি কোনো রোগ। একসময় প্লাটিলেট নেমে যায় 30,000-এ। আপনারা কি ট্রাভেল হিস্ট্রি বিষয়ে কোনো কিছু বলেছিলেন? না, আমরা কিছু বলিনি, কারণ ওনারা তো সবই জানেন। যারা এসেছিলেন ওনারা রেগুলার প্রত্যেক সপ্তাহে সচিব সাহেবের ব্লাড টেস্ট, ব্লাড প্রেশার এগুলো সবই চেক করতেন, তারাই এসেছিলেন। 13 এপ্রিল মাহবুবুর রহমানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির পর ম্যালেরিয়া ছাড়া নানা ধরনের পরীক্ষা করা হয়। অবশেষে 2 দিন পর টেস্টে ধরা পড়ে ম্যালেরিয়া। দেয়া হয় প্রথম ডোজ ইনজেকশন। তারপরও অবস্থার অবনতি হতেই থাকে। 17 এপ্রিল ভোরে মারা যান মাহবুবুর রহমান। ডায়াগনোসিসে দেরি হওয়ার কারণে তো ট্রিটমেন্টটাও ডিলেড হয়েছে এবং শেষে তো উনি কমপ্লিকেশনের কারণে চলে গেলেন। হাসপাতাল কর্তৃপক্ষ যে আমাদের সাথে ওপেন একটা ডিসকাশনে যাবেন সেটা খুবই মিসিং ছিল, খুবই মিসকমিউনিকেশন ছিল। আমি একটু বলতে গেলে ওনারা একটু বিরক্তই হয়েছেন। তবে স্কয়ার হাসপাতাল বলছে দেরিতে ম্যালেরিয়া শনাক্তে তাদের কোনো দায় নেই। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে চায়নি তারা। ম্যালেরিয়া প্রবণ এলাকা থেকে ফিরে জ্বর হলে দ্রুত পরীক্ষা বা 24 ঘন্টার মধ্যেই ম্যালেরিয়ার ওষুধ খেতে হয়। সেখানে উপসর্গ দেখা দেওয়ার 11 দিন পর চিকিৎসা পেয়েছেন বাণিজ্য সচিব। যেখানে ম্যালেরিয়া উপদ্রুত এলাকা আছে ওখানে যদি ভ্রমণে যান এবং এই ভ্রমণের পরে এটার জন্য যদি এই ইতিহাসগুলো যদি নিজে স্বপ্রণোদিত হয়ে যদি স্বাস্থ্য পেশাজীবীদের না বলেন অথবা স্বাস্থ্য পেশাজীবীরা যদি এই ইতিহাস না জানেন তাহলে ওনারা ম্যালেরিয়া সন্দেহ করবেন না। নিয়মে হচ্ছে জ্বর আসলে 24 ঘন্টার মধ্যে ম্যালেরিয়া টেস্ট করবে। এদিকে বাণিজ্য সচিবের মৃত্যুতে স্কয়ার হাসপাতালকে ডেথ রিভিউর জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই প্রশ্নের সঠিক জবাবের জন্য হয়তো আমরা ওখানে পাবো এবং আমরা যদি রিভিউ রিপোর্ট পাই এটা আমরা আপনার সঙ্গে শেয়ার করবো। ডেথ রিভিউর নিয়ম হচ্ছে প্রত্যেক হাসপাতালে একটা ডেথ রিভিউ কমিটি থাকবে, ওরা প্রথম রিভিউটা করবে, এটাই রুলস আর কি। আমরা সন্তুষ্ট না হলে আমরা বাইরে থেকে কমিটি করবো। বাংলাদেশে শুধু পার্বত্য এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ আছে। প্রতি বছর রোগী পাওয়া যায় 10,000-এর মতো, মারা যান গড়ে 10 থেকে 15 জন। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানির দিন ধার্য রয়েছে। এদিন প্রথমে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামিদের উভয়তি চেয়ে শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় গ্রেফতার আছেন 4 জন। এদিকে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় জুনায়েদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এদিকে জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী দীপুমণি, শাহজাহান খান, আমির হোসেন আমু সহ আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী এমপিদের। সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আবারও ব্যর্থ হয়েছেন উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি। তাই শেষবারের মতো আরও 6 মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোর্শেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানায়। পরে হাইকোর্ট জানায় সাগর রুনি হত্যা মামলার অগ্রগতি হওয়া প্রতিবেদন হাইকোর্টের কাছে পাঠিয়েছেন টাস্ক ফোর্স কমিটি। পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও 6 মাস সময় চান অ্যাটর্নি জেনারেল।
পরে রিটকারী আইনজীবীরা 3 মাস সময় দিতে বলেন, পরে 6 মাসের সময় দেন হাইকোর্ট। এদিন আলোচিত এই মামলায় 13 বছরেও চার্জশিট দিতে না পারায় তা বেদনাদায়ক বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আগাম দাম নির্ধারণ করে ডলার বিক্রি বা ফরওয়ার্ড বুকিংয়ের দিকে ঝুঁকছেন অনেকে। এতে কৃত্রিম সংকট দেখা দিতে পারে এমন শঙ্কায় ফরওয়ার্ড বুকিংয়ে না যাওয়ার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, ডলারের দামে পরিবর্তন হলে তার সরাসরি প্রভাব পড়বে রফতানি এবং প্রবাসী আয়ে। 1.5 বছরের বেশি সময় স্থিতিশীল থাকলেও মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে কিছুটা অস্থির হয়ে উঠেছে ডলার বাজার। প্রতি ডলারে দাম বেড়েছে 65 পয়সার আশেপাশে, বিনিময় হচ্ছে প্রায় 123 টাকায়। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ডলারের বিনিময় মূল্য আরও বাড়তে পারে এমন আশঙ্কায় বেড়েছে ফরওয়ার্ড বুকিংয়ের প্রবণতা, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে। তাই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিংয়ে নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র জানান, বিনিময় মূল্যে হস্তক্ষেপ করা হচ্ছে না, সরবরাহ স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ। মূলত করাই হচ্ছে যাতে আতঙ্ক সৃষ্টি না হয় আর কি। আরও যাদের সামর্থ্য আছে তারা যাতে অধিক পরিমাণে বুকিং দিয়ে এটাকে প্রাইসটাকে ফিক্সড করে না ফেলে আর কি অধিক রেটে। আমরা তো প্রাইসটাকে ডিকটেট করতেছি না, আমরা সরবরাহটার ব্যাপারে একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। আতঙ্ক না ধরিয়ে সামর্থ্যবান ব্যবসায়ীরা যাতে অন্যান্য আমদানিকারকদের উপর কোনো বিরূপ প্রতিযোগিতার মধ্যে তাকে ফেলতে না হয়, এই কারণে আমাদের নির্দেশনা। তবে প্রশ্ন উঠেছে, বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক ডলার লেনদেনে হস্তক্ষেপ করতে পারে কিনা। যদিও বিশ্লেষকরা বলছেন, ফরওয়ার্ড বুকিংয়ের ফলে কৃত্রিম সংকট তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে দামে। তাই বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের উদ্যোগ নিতে পারে বাংলাদেশ ব্যাংক। প্রচুর ফরওয়ার্ড যখন বুকিংগুলো দেবেন তখন ভবিষ্যতে কিন্তু এক ধরনের নতুন ডিমান্ড ক্রিয়েট হবে এবং এগুলো মার্কেটকে আর এক ধরনের স্ট্যাবিলিটির দিকে নিয়ে যেতে পারে। তো এই যে আপনি একটা হলো ক্লায়েন্টকে আপনি কশাস করে দিলেন, আর একটা হলো মার্কেটকেও আবার স্ট্যাবল করতে হবে, সেটাও সেন্ট্রাল ব্যাংক এই সিগন্যালটা দিল যাতে ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে ম্যাচিংটাকে তারা ভালো করে মনিটর করতে পারে। যখনই এ ধরনের কোনো অনিশ্চয়তা বা ফিউচারে কোনো প্রবলেম এই জিনিসটা দেখবেন, মার্কেটকে এই সিগন্যালটা দেওয়ার দায়িত্ব কিন্তু সেন্ট্রাল ব্যাংকের। ফরওয়ার্ড বুকিং হলে কি হবে, সবাই ম্যাচুরিটিটা অলমোস্ট একটা ইয়েতে হবে, কনসেন্ট্রেশন হবে। এখন হয়তো খুব আমি ইয়েতে পেয়ে গেলাম, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু ওইটা আবার স্পাইক হবে। তো এখন যেহেতু আমাদের লিকুইড সিচুয়েশন, আমাদের মোর দ্যান 5 months ইম্পোর্ট ব্যালেন্স ইজ দেয়ার, আমাদের 35.01 গ্রস আমার রিজার্ভ চলছে এবং দ্যাট ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। এই মুহূর্তে আসলে ফরওয়ার্ড বুকিংয়ের ইয়েটা বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। কারসাজির মাধ্যমে ডলার বাজারকে অস্থির করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের 2 বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের মৃত্যুর ঘটনায় তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর কিছু তথ্য। তল্লাশি চালিয়ে অভিযুক্ত হিশাম সালে আবু গারবের বাড়িতে নিহত নাহিদা বৃষ্টির ডিএনএর আলামত উদ্ধার করেছে পুলিশ, যার জেরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। তবে এখনও মেলেনি তার মরদেহ, খুঁজে বের করতে চলছে জোর অভিযান। এদিকে জানা গেছে অভিযুক্ত হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এর আগে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য তাকে আটক করে পুলিশ। এমনকি তার থেকে আইনি সুরক্ষা চেয়ে পরপর 2 বার আপিল করে তার নিজের পরিবার। এ দফায় তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, মারধর, অন্যায়ভাবে কাউকে আটক রাখা, তথ্য প্রমাণ নষ্ট করা সহ মোট 6টি গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো রকম চাপ কিংবা হুমকির মুখে নতি স্বীকার করে আলোচনা টেবিলে বসবে না ইরান। ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে এই কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে নিজেদের প্রস্তাব উত্থাপনের পর ইসলামাবাদ ত্যাগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রতিনিধিদের সফর বাতিলের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নিষ্ফল আলোচনায় সময় নষ্ট করতে প্রতিনিধি পাঠানোর কোনো যৌক্তিকতা নেই। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছেন আরাকচি। সেখান থেকে আবারও ইসলামাবাদে ফিরতে পারেন তিনি, জানিয়েছে ইরানের গণমাধ্যম। দীর্ঘ 20 বছর পর গাজায় অনুষ্ঠিত হয়েছে স্থানীয় নির্বাচন। শনিবার উৎসবমুখর পরিবেশে ভোটাভুটিতে অংশ নেয় উপত্যকার ফিলিস্তিনিরা। মধ্য গাজার দেইর আল বালার পাশাপাশি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে পশ্চিম তীরেও। তবে নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে। প্যালেস্টাইন লিবারেশন আর্মি PLOর কর্তৃত্ব মেনে নেওয়ার শর্তের প্রতিবাদে নির্বাচন বর্জন করেছে আরও কয়েকটি রাজনৈতিক দল। ভোট দিয়েছেন
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিম তীর সহ বেশিরভাগ এলাকায় আব্বাসের দল ফাতার অধীনে ভোটের মাঠে নেমেছেন প্রার্থীরা। রামাল্লা ভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্যমতে দের আল বালাতেই রয়েছে প্রায় ৭০,০০০ ভোটার। ১২টি ভোট কেন্দ্রে হয়েছে ভোট। ২-১ দিনের মধ্যেই জানা যাবে ফলাফল। আবারও সহিংস বিক্ষোভে উত্তাল মণিপুরের রাজধানী ইম্ফল। শনিবার কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটির উদ্যোগে শহরটিতে আয়োজন করা হয় বিশাল বিক্ষোভ মিছিলের। এ সময় মুখ্যমন্ত্রী বাসভবনের দিকে অগ্রসর হতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে টিয়ার গ্যাস ছোড়া হয়। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। গত ৭ এপ্রিল বোমা হামলায় ২ জন নিহত হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মণিপুরে। একই দিন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় আরও ৩ জন। দর্শক, সচিবালয় একনেক সভা শেষে ব্রিফ করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। আমরা সরাসরি যাচ্ছি। 13টি প্রকল্প পাস। আসলে আবারও বলছি যে তথ্যগুলো আপনাদেরকে যথার্থভাবে আপনারা যাতে উপস্থিত করতে পারেন, সেটা প্রেস রিলিজের মাধ্যমেও যদি এই তথ্যগুলো উপস্থিত করেন তাহলে যথার্থ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের মানে সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের মানে জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার যে তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। এর মধ্যেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হচ্ছে। একদিকে আমরা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে, আবার অন্যদিকে কাজও তো এগিয়ে নিয়ে যেতে হবে। ফলে দুটো যথাসম্ভব সামঞ্জস্য রেখে করার চেষ্টা করা। আমরা সচিবালয়ে জুনায়েদ সাকির বক্তব্য শুনছিলাম সরাসরি। এফএ কাপ সেমিফাইনালে সাউদাম্পটনকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 3-1 গোলের জয় লিভারপুলের। লা লিগায় গোতাফেকে 2-0 গোলে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা। বড় দল যে বড় মঞ্চে ভালো করে কামব্যাকের গল্প লিখতে পারে, আরেকবার চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল এফএ কাপ সেমিফাইনাল। পিছিয়ে থেকেও জয়ী দলের খাতায় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে গোলশূন্য প্রথমার্ধ। ম্যাচের ৭৯ মিনিটে উল্টো গোল করে এগিয়ে যায় সাউদাম্পটন। যখন মনে হয়েছিল সব আশা শেষ, সিটি সেখান থেকেই লেখে শুরুর গল্প। ৮২ মিনিটে জেরোমে ডেকোর গোলে সমতায় সিটিজেনরা। ৮৭ মিনিটে নিকো গঞ্জালেসের গোলে প্রথম দল হিসেবে টানা 4 বার এফএ কাপের ফাইনালে ওঠার রেকর্ড ম্যানচেস্টার সিটির। ইপিএল এর জায়গায় সিটির এফএ কাপের ম্যাচ থাকায় এই সুযোগে লিগে আবারও শীর্ষে উঠেছে আর্সেনাল। এব্রেচি এজের চমৎকার গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ১৪ মার্চের পর ঘরোয়া ফুটবলে প্রথমবার জয় পেল মিকেল আর্তেতার দল। ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৩, 1 ম্যাচ কম খেলে সিটির ৭০। অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। আলেকজান্ডার ইসাকের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান অ্যান্ড্রু রবার্টসন। দানিয়েল মুনোস ব্যবধান কমালেও শেষ দিকে ব্যবধান ৩-১ করেন ফ্লোরিয়ান ভির্টস। ফলে টানা তৃতীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার সম্ভাবনা জোরালো করল বর্তমান চ্যাম্পিয়নরা। আগের দিন রিয়াল মাদ্রিদের ড্র করার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে বার্সেলোনা। গেতাফেকে ২-০ গোলে হারিয়ে মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে কাতালানরা। বার্সার হয়ে ২ হাফে ২ গোল করেন ফেরমিন লোপেজ ও মার্কাস রাশফোর্ড। বুন্দেসলিগায় কামব্যাকের গল্প লিখেছে আগেই শিরোপা নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ। মাইনজের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে ছিল ভিনসেন্ট কোম্পানির দল। সেখান থেকে ৫৩ মিনিটে নিকোলাস জ্যাকসনের পর ৭৩ মিনিটে গোল করে ব্যবধান কমান মাইকেল ওলিসে। ৮১ মিনিটে জামাল মুজিয়ালার গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা। ২ মিনিট পরে হ্যারি কেইনের গোলে প্রথমবারের মতো ম্যাচে লিড নেয় বায়ার্ন। তাতেই তাদের জয় ৪-৩ গোলে।
দলের। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি দর্শক ছোঁয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।